দেখুন, এই যে আমাদের রাজনীতির যে কিছু কালো অধ্যায় এবং নানান ধরনের নেপথ্যের কুশীলবদের মাথাচাড়া দিয়ে ওঠা এবং অনেক ধরনের কুমতলবের একটা প্রতীকী বিষয় হয়ে দাঁড়িয়েছে এই তরুণ যে রাজনৈতিক কর্মী বা নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডটি। এটা খুবই দুঃখজনক একটি হত্যাকাণ্ড। এত তরুণ বয়সে একজন প্রতিশ্রুতিশীল রাজনৈতিক কর্মীর যেভাবে আমরা হত্যাকাণ্ড দেখলাম একদম দিনে দুপুরে, সেদিন জুমার নামাজের পরে শুক্রবার রিকশায় বিজয়নগরে সম্ভবত এটা একদম রাজপথে, তো টার্গেট কিলিং বলতে যা বোঝায় মোটর সাইকেলে, সেটা আমরা দেখলাম। এবং তারপর এটাও দেখা গেল যে তারা প্রায় নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিল। দেখুন, এখানে কয়েকটি বিষয় আছে যে আপনি যখন একটি হত্যাকাণ্ড ঘটছে সেখানে সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে এবং তারপর ভারতের সীমান্ত পর্যন্ত চলে যাচ্ছে, এই সময় কি পুলিশ নিদ্রামগ্ন ছিল নাকি পুলিশ অনুপস্থিত ছিল? এখানে আইন শৃঙ্খলা বাহিনী কি দেশে ছিল না? যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় দেখেছি। ৩২ নম্বর ভাঙ্গার সময় দেখেছি, নানান রকম একের পর এক মব সন্ত্রাসের সময় দেখেছি, চুজ অ্যান্ড পিক দেখেছি। যখন প্রয়োজন হয় তখন তারা সক্রিয় হয়, যখন প্রয়োজন হয় না তখন তারা নিষ্ক্রিয় হয়। কাজেই আমাদের প্রথম সন্দেহ কিন্তু সরকারের, তৎকালীন সরকারের কোনো না কোনো অংশের তৎপরতার দিকে আমাদের আঙ্গুল যায়। কারণ আপনি এত বড় একটা ঘটনা, এখানে তো আপনি দেখুন যে পুলিশ যদি চায়, পুলিশের হাত সবসময় শক্তিশালী। আপনি পুলিশের নানান রকম প্রযুক্তি আছে, প্রযুক্তি তারা ব্যবহার করতে পারে। এখান থেকে আপনার সীমান্ত পর্যন্ত চলে যাবে, দিনে দুপুরে একটা গুলি করে আপনি সেটা ধরা পড়বে না, এটা আসলে বিশ্বাস করা খুব কঠিন। আজকের এই 2026 সালে আমাদের পুলিশের যা নানান রকম উইপেন আছে সেই জায়গায়, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে, তারও আগে একটি প্রশ্ন করতে হয়, হাদিকে কেন খুন করতে হলো? হাদি এমন কি বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন? তিনি কাদের জন্য থ্রেটেন হয়ে দাঁড়িয়েছিলেন? আপনি দেখুন, কেউ তারা বলছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি তার অবস্থান। কারা বলছেন? ইনকিলাব মঞ্চের পক্ষ তারা থেকে। কারা? ইনকিলাব মঞ্চে যারা, কয়েকদিন বয়স তাদের? আপনি এই প্রশ্নের মধ্যেই আছে উত্তরগুলো। আপনি 1-1.5 বছরের বয়সী একটা সংগঠন, তারা হঠাৎ করে চিৎকার করতে শুরু করছে ভারতীয় আধিপত্যবাদ, এবং তারা হঠাৎ করে বলছে এই মৃত্যু সেই মৃত্যু। সেই মৃত্যুর পরে আমরা দেখছি যিনি নিহত হলেন তার ভাই যুক্তরাজ্যের সহকারী কমিশনার। রুহুল কবির রিজভির বক্তব্যকে কিভাবে দেখবেন? তিনি বলেছেন টিপাই মুখ বাঁধের বিরোধিতার কারণে ভারত ইলিয়াস আলীকে হত্যা করেছে, এমন মন্তব্য করেছেন। এগুলো বিচ্ছিন্ন রাজনৈতিক বক্তব্য। আরো একটি ঘটনা, যেহেতু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি অপহরণের পর তাকে ভারতে পাওয়া গেছে। হ্যাঁ, এটা তো 15 সালের ঘটনা। এবং সালাউদ্দিন আহমেদ সাহেবের রাজনৈতিক যে ভূমিকা বা রিজভী সাহেবের যে ভূমিকার সাথে আমরা যদি হাদি সাহেবের ভূমিকাও তুলনা করতে চাই, ওসমান হাদি কি ওই পর্যায়ের নেতা কিনা আমার সন্দেহ আছে। ওসমান হাদির ভূমিকা যতটুকু দেখেছি, তিনি কিছু উদ্দীপনামূলক বক্তব্য রেখেছেন যার অধিকাংশ অশ্লীল ছিল, অশালীন ছিল, সাম্প্রদায়িক ছিল, এবং এই রকম কিছু বক্তব্য অনেক তরুণরাই দিতে শুরু করেছিল এবং তাদেরকে বলা হচ্ছিল ইনকিলাব মঞ্চ। এবং ইনকিলাব মঞ্চের সাথে আমরা যেটাকে এনসিপি বলি, সেই এনসিপির সাথেও কিন্তু খুব বেশি সম্পর্ক ছিল বলে আমার মনে হয় না। কারণ এনসিপিতে যারা নেতৃত্বে ছিলেন তারা সরাসরি এই 24-এর গণ অভ্যুত্থানে জড়িত ছিল, তাদেরকে আমরা চিনতাম। মানে 24 আগস্টের আগের থেকেই তারা গণমাধ্যমে পরিচিত ছিল। ওসমান হাদি কিন্তু তখন পরিচিত ছিলেন না। ওসমান হাদি পরিচিত হলেন এই 5 আগস্টের পরে। এই ভারতীয় আধিপত্যবাদ এবং নানান রকম শব্দ, এগুলো উচ্চারণ করতে চাচ্ছে না, এগুলো তার ব্যাপার ছিল। কিন্তু তাকে সামনে নিয়ে একটি রাজনৈতিক বলয়ের উত্থানের চেষ্টা করা হয়েছে, যেটাকে ভারতীয় আধিপত্যবাদ বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের নানান বয়ান উপস্থাপন করা হচ্ছিল, বলা হচ্ছিল যে পাকিস্তানের দিকে যাত্রাটাই আমাদের জাতির জন্য শুভ, ইতিবাচক। এই সমস্ত কিছু এনে যখন হাদিকে সামনে আনা হচ্ছে, এখন হাদিকে এখানে মানে ঠিকমতো আলু পোড়া দেওয়া হলো কিনা সেটাও সন্দেহ অমূলক নয়। কেউ কেউ কিন্তু তাও বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কি এরকম কিছু বোঝা যায়? মমতা কিন্তু ইতিমধ্যে পরাজিত একজন নেত্রী, যেটা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। যিনি রাজনীতিতে পরাজিত হন, তিনি একটা কি বক্তব্য দিলেন এটা নিয়ে আসলে এত মানে প্রতিক্রিয়া দেখানোর কিছু নাই। আর একটা দেশের কি প্রতিক্রিয়া হচ্ছে না হচ্ছে, একটা অঙ্গরাজ্যের একজন নেত্রী। কিন্তু এখানে প্রতিক্রিয়া না হলে দেশে প্রতিক্রিয়া হয়েছে, তাকে তার বিরুদ্ধে আইএফআর হয়েছে,
তার বিরুদ্ধে তো এই NDAFL হবে। বক্তব্যের জন্য তার বিরুদ্ধে তো তাদের যে রাজনৈতিক বাতাবরণ। আমার শেষ কথাটি হচ্ছে এই প্রসঙ্গে যে ওসমান হাদি একজন প্রতিশ্রুতিশীল নেতা ছিলেন, তার রাজনৈতিক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, বিবেচনাতেও কিছু আমাদের সমালোচনা অবশ্যই থাকতে পারে, কিন্তু এইভাবে হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য আমি নয়। আসবো কিন্তু এই হত্যাকাণ্ডের যে ঠিকমতো তদন্ত এখন পর্যন্ত পরিষ্কার আলোতে এলো না, এবং সেটা যদি ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দেওয়া হয়, সেটাও কিন্তু রাজনীতির কালো অধ্যায়ের আরেকটি দিক। ধন্যবাদ, আপনি সুন্দর একটি কথা বলেছেন ধামাচাপা দেওয়ার বিষয়টা দেশে। যদি ডাক্তার রাকিব আল হাসান যে উনি ভাইও বলেছেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস, তিনি এই কথাটা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, বা এই হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বা যে যদি গ্রেফতার হওয়া, ভারতে গ্রেফতার হওয়া, তাদেরকে ফেরাতে এই সরকার কতটা কাজ করেছে বা কতটা মানে উদ্গ্রীব হয়েছে বা কাজ করছে? দেখুন, হাদির যে ঘটনাটা আমি একটু প্রেক্ষাপটে একটু পর্যালোচনা করি। ব্যাপারটা হচ্ছে, ধরেন হাদি যেটা মাহবাজ যেটা বললেন যে হাদি 24-এর আন্দোলনে খুব বেশি নন ফেস ছিলেন না, ইভেন সেটা ট্রু, কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে হাদি একটা সোসাইটির কাছে একটা ভয়েস হিসেবে রেজ করেছিল, এটা তো ট্রু। ধরেন হাদির রাজনীতি আমি কখনো সমর্থন করতাম না, কিন্তু ধরেন হাদির কিছু বক্তব্য বা হাদির কিছু বাচনভঙ্গি বা হাদির কিছু কথাবার্তা বা হাদির যে রাজনৈতিক বয়ান তৈরির যে ক্ষমতাটা, সেটা কিছু মানুষ নিশ্চয়ই এটাতে উচ্ছ্বসিত হয়েছে, কিছু মানুষ প্রলুব্ধ হয়েছিল, এবং কিছু মানুষ মনে করেছিল যে আমার বয়সটা হয়তো তার মধ্যে দিয়ে রেজ হচ্ছে। এবং সে জায়গা থেকে ধরেন মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন হাদি কম্প্যারিজন টু সালাউদ্দিন আহমেদ বা আদার দেন পলিটিক্যাল পারসনস, সেটা থ্রেটের চেয়ে বড় কথা হচ্ছে, ধরেন ওই টাইমের যে সিচুয়েশনটা ছিল বা হাদির পরবর্তী সময় যে ঘটনাগুলো ঘটলো, আপনি দেখেন হাদির পরবর্তী সময়ও ওই টাইমটা তো কিন্তু আমাদের সিচুয়েশনটা খুবই ভোলাটাইল ছিল, এবং ইলেকশন হবে কিনা একটা সন্দেহ ছিল সবার মধ্যেই, রাজনৈতিক অঙ্গনও ছিল তখনও। এখনকার যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তখনও দেশে ফিরতে পারেননি, তো নানা সমীকরণ কিন্তু সেখানে ছিল। এবং আপনি যদি হাদির পরবর্তী সময়কার যদি আপনি দেখেন, ইভেন হাদি যেদিন মারা যায় সেদিনও যদি আপনি দেখেন, প্রথম আলো, ডেইলি স্টারের মব, উদিচি, ইন্ডিয়ান উপ হাইকমিশনের বাসায় সামনে আক্রমণ, তো এই জাতীয় ঘটনাগুলো যদি আপনি মিলান, তাহলে ধরেন রাজনীতি তো কনস্পাইরেসি কিন্তু রাজনীতির একটা পার্ট। তো এখন এখানে আমি আপনি কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এগুলো তদন্ত দিন বা অ্যাকচুয়াল ঘটনা আমি আপনি কেউ জানি না, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের 2-2 4 মিললে বা 3-1 4 মিললে বা 5 থেকে 1 বিয়োগ করলে 4 মিলে, তো সে সূত্র অনুযায়ী অনেক কিছু এখানে কিন্তু মানে আন্দাজ করা যায়। তো সে আন্দাজ ভিত্তিক কথাবার্তা যদি আপনি বলি বা অনুমান নির্ভর বা তথ্য উপাত্ত বিশ্লেষণ নির্ভর করে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে ধরেন এখানে একটা অংশ হাদিকে কেন্দ্র করে জল ঘোলা করতে চেয়েছিল, এটা স্পষ্ট। কারা করেছিল আমরা জানি না। এখন এটার মধ্যে কি কারা, সরকার ইটসেলফ কি জড়িত ছিল, বা একটা গোষ্ঠী জড়িত ছিল কিনা, কোনো পলিটিক্যাল পার্টি জড়িত ছিল কিনা, যেটা হাদির বড় ভাই সবাইকে দোষারোপটা দায়টা সবাইকে দিচ্ছেন, কিংবা পার্শ্ববর্তী দেশ দায়িত্ব ছিল কিনা, বা তাদের দেশে কোনো গোয়েন্দা সংস্থা দায়িত্ব ছিল কিনা, আমরা উই ডোন্ট নো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরেন এটা একটা যে ঘটনাটা ঘটলো, আজিজ যেটাই বললেন, যেটা একটা ন্যাক্কারজনক ঘটনা, রাজনীতির একটা কালো অধ্যায়, এবং এটা যদি ধামাচাপা দেওয়া হয় এটাও কালো অধ্যায়, ডেফিনেটলি সব কিছুই ট্রু। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরেন এই মুহূর্তে আপনি যেটা বলছেন যে সরকার আন্তরিক কিনা বা সরকার চেষ্টা করছে কিনা, সরকার তো এই সরকার যখন ক্ষমতা নিল তারপরে কিন্তু মানে আসামিরা যে আছে তাদের জিম্মায় সেটা কিন্তু তারা ঘোষণা দিয়েছে। কিন্তু ব্যাপারটা এখানে বুঝতে হবে, আপনার মনে আছে নিশ্চয়ই, ধরেন সালাউদ্দিন সাহেব যখন গুমের পর 61 দিন পর ওনাকে যখন পাওয়া যায়, তারপরেও কিন্তু দেশে ফিরতে পারেনি, কারণ এখানে দুই দেশের যে সমস্যাগুলো, রুলস রেগুলেশনের গুলো অনেক জটিলতা, প্রসেসিং এর বিষয়গুলো অনেক জটিল। তো সেই জায়গা থেকে ধরেন আমি মনে করি, যেহেতু হাদির যে হত্যাকারী বা সহযোগকারী, ইভেন যার মোটরসাইকেলটি তাকেও শনাক্ত করা গেছে, তাই মনে করি যে কূটনীতিক পর্যায়ে এটা এমন কোনো বড় ডিল না যে মানে এটা তো শেখ হাসিনা না, যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার হাদির খুনিকে হওয়া দুটো ডিফারেন্ট জিনিস। তাই মনে করি যে সরকার যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত্তিতে এটা ফেরত আনবে, এবং ফেরত আনবে যে তাদেরকে জবানবন্দি তখন বোঝা যাবে যেটা পেছনে কারা জড়িত। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা মানে এত সূক্ষ্মভাবে এটা হয়েছে, ধরেন আপনি উনি যেটা বললেন, ধরেন মানে মানে খুব স্মুথলি একেবারে ছক আকার করে আপনার বিজয়নগর ঘটলো, আপনার তারপরে ময়মনসিংহ বর্ডার দিয়ে বা শেরপুর বর্ডার দিয়ে পার হলো। তো এখান থেকে যে 4-5 ঘন্টা আমাদের পুলিশের কাছে নিশ্চয়ই প্রযুক্তি রয়েছে, এখানে তো ডেফিনেটলি যে সরকার দায়িত্ব ছিল সে সরকারের দায়িত্ব, এটা যদি এই সরকার আমলে ঘটে তাহলে এই সরকারের দায়িত্ব থাকবে, এটা খুব সিম্পল হিসাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরুন সরকার, আমি আগে আপনাকে বলছি, সরকার যদি ইটসেলফ এটা পার্ট হয়ে থাকে তাহলে এই জিনিসটা কিন্তু অনেক জলগোলা, আমরা কিন্তু জানি না। কিন্তু এখন যেহেতু ধরেন এটা সুরাহা এখন পর্যন্ত এই পর্যায়ে পৌঁছেছে, আমি মনে করি যে সরকার যথেষ্ট পরিমাণ আন্তরিক, এবং
বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত্তিতে এটার ফেরত আনা সম্ভব এবং তার পরবর্তীতে এগুলা উন্মোচিত হবে। আর আমি যেটা আপনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, মানে মমতা ব্যানার্জির যে কথাটা, সেটার ডেফিনেটলি ওই দেশের উনি পরাজিত প্রার্থী বা জয়ী প্রার্থী হলে আমার কিছু যায় আসে না, উনি কি বলছে এটা তার ইন্টারনাল পলিটিক্সের ব্যাপার। কিন্তু যেহেতু ধরেন না, উনি একটা কথা ভেবে বলেছেন যদি আমি নামটা বলে দিই তাহলে দেশ উত্তাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এই এটা কথাটাও হতে পারে, বলেছেন। এটা আপনি জানেন নিশ্চয়ই জানেন, জানবেন না কেন, নিশ্চয়ই জানেন। যদি তারা জড়িত থাকেন বা তাদের ক্ষেত্রে স্ক্রিপ্টেড যদি কোনোভাবে তাদের ইন্ধন হয়ে থাকে। যেমন আপনাকে আরেকটা ঘটনা বলি, ধরেন সুকরঞ্জন বালি যিনি সাইদির সাক্ষ্য দিয়েছেন, তাকেও কিন্তু পরবর্তী সময় ইন্ডিয়াতে পাওয়া গেছে। এরকম বাংলাদেশে অহরহ ঘটনা আছে, আপনার পাওয়া গেছে, তাই না? তো সুতরাং বাংলাদেশের যে ইন্টারনাল পলিটিক্সের মধ্যে যে ইন্ডিয়ান যে হেজিমনিটা, তো সেই জায়গা থেকে ইন্ডিয়া অনেক কিছু এখানে দৃশ্যমান অদৃশ্যভাবে কন্ট্রোল করার চেষ্টা করে হয়ে আসছে। এটা বিগত ধরেন 97 আগেও ছিল, 97 পরেও ছিল, শেখ মুজিব হত্যাকাণ্ড ছিল, জিয়া রহমান হত্যাকাণ্ড ছিল, প্রত্যেকটি জায়গায় ছিল। তো সে জায়গা থেকে এগুলা উড়িয়ে দেওয়া যায় না। এবং রাজনীতির এমন একটা জিনিস, ধরেন রাজনীতি অনেক কিছু কিন্তু আনটোল্ড স্টোরি হিসেবে থেকে যায়। মানে আমি এই জায়গাটা ধরে নিতে পারি যে রাজনীতির অনেক কিছুটা সম্পৃক্ততা আছে কিনা, রাজনীতির অনেক কিছু আনটোল্ড স্টোরি হিসেবে থেকে যায়। তো আমি মনে করি ধরেন হাদি হত্যা শেষ পর্যন্ত হয়তো এমন হতে পারে এটা আনটোল্ড স্টোরি হিসেবে থেকে যাবে, কিন্তু আমি মনে করি যে সরকার যথেষ্ট আন্তরিক। এবং যেহেতু এর পিছনের যে ঘটনাগুলা, এর পিছনে ধরেন দৃশ্যমান আয়তে, ভিজিবল আয়তে দেখা যাচ্ছে যে এখানে ইন্ডিয়া বা এই সরকার বেনিফিশিয়ারি হওয়ার কোনো সুযোগ নাই, বা আওয়ামী লীগও বেনিফিশিয়ারি ওভাবে হওয়ার সুযোগ নাই, যেটা করলে বেরোলে আওয়ামী লীগ চলে আসবে বা আসতে পারবে না, এই জাতীয় কোনো ইকুয়েশন নেই। তাই মনে করি যে এই জিনিসটা দুই দেশের সম্পর্কের ভিত্তিতে মানে ইনভিজিবল যতটুকু হওয়া দরকার ভিজিবল হওয়ার জন্য সেটুকু সরকার করার চেষ্টা করে। বাট রাজনীতির আনটোল্ড স্টোরি হিসেবে অনেক কিছু থেকে যায়, আনটোল্ড স্টোরি হিসেবে থেকে যেতে পারে। সে ধন্যবাদ আপনাকে। যদি মাহবুব আজিজ শরীফ ওসমান হাদির ভাই, যদিও তিনি এখন যুক্তরাজ্যে কাজ করছেন সরকারি কর্মকর্তা হিসেবে, তিনি দুটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাস দিতে পারেন কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, যে তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা সে বিষয়ে। তিনি যে বলেছেন শরীফ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত, তিনি হাদিকে ঢাকা 8 থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ব্যাপক প্রেশার দেওয়া হয়েছিল। আবার যে উনি বলেছেন যে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপির কয়েকজন মন্ত্রী এমপি সরাসরি জড়িত। তিনি মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন, হাদি হত্যার বিচার না করলে এরা আপনাকেও হত্যা করবে, যে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। হাদি হত্যার বিচার না করলে আপনাকেও হত্যা করলে কেউ বিচার করবে না। এই যে তার স্ট্যাটাস, প্রথম কথা হচ্ছে তিনি দিতে পারেন কিনা, বা যদি দিয়ে থাকেন তাহলে কথাগুলো কতটা সত্য? দেখুন, একটা হাই কমিশনের অফিস, এবং সেটা যুক্তরাজ্যের মতো একটা দেশে, সেখানে একজন সহকারী হাই কমিশনার হিসেবে যে ভদ্রলোক কাজ করছেন, তার কি সেই যোগ্যতা আছে, নাকি তার যোগ্যতা তিনি হাদির ভাই? অর্থাৎ আপনি একজন মানে গুরুত্বপূর্ণ একজন কর্মী বা নেতা মারা গেলেন, তার ভাইকে আপনি বিদেশি মানে কূটনৈতিক কাজে নিয়োজিত করছেন। এটা কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম না? তার মানে কি এইটা রাজনৈতিক নিয়োগ? সরকারের যে সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে বিভিন্নভাবে তৎকালীন, এটা কি সেটার দিকে ইঙ্গিত দেয় না? আপনি এটা পুরস্কার কেন দিচ্ছেন এই ফ্যামিলিটিকে? আপনার তো পুরস্কার দিবেন আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করে, আপনি তো বিচার করবেন। তো এইটা আমাদের কিন্তু একটি প্রশ্ন হয়ে দাঁড়ায়, এবং সেই কারণে আপনি যাকে যেখানে খুশি সেখানে যদি বসিয়ে দেন, তাহলে এই ধরনের স্ট্যাটাস দিবেন এবং ডিলিট করে দিবেন। দুটার স্ট্যাটাস দিয়ে তিনি ডিলিটও করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, আবার কোনো ধরনের সরকারকে হুমকি দিল কিনা? এটা হুমকি কেউ তো দিতে পারে, তাতে তো সরকারের কিছু যাবে আসবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার এই ধরনের নিয়োগগুলোকে কতদিন টানবেন, কেন টানবেন? আপনি এখন গণতান্ত্রিকভাবে বিজয়ী সরকার, তাকে অবশ্যই এই ধরনের নিয়োগগুলোকে নিয়ে অবশ্যই একটা মানে সবকিছু পর্যালোচনা করা দরকার বলে আমি মনে করি। আপনি দেখুন, একটা খুব বড় ধরনের প্রশ্ন কিন্তু এখানে উঠবে। এই যে একটি সাম্প্রদায়িক উত্থান আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, তারা আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চিত করে জামাত এনসিপির একটা বড় ধরনের বিকাশের পটভূমি তৈরি করলেন, এবং সেটা আমরা এখন সংসদে দেখতে পাচ্ছি। এই পটভূমি তৈরির সময়ে কিন্তু আরেকটি উপসংস্থা হিসেবে ইনকিলাব মঞ্চের আবির্ভাব, এবং তারা আপনি দেখবেন গতকাল বা পরশু একজন তরুণ নেতা বক্তব্য রাখছে এরকম, শেখ মুজিব 100 বার, শেখ মুজিব যত বড় শয়তান, 100 বার শেখ হাসিনা জন্ম নিলেও তত বড় শয়তানি করতে পারবেন না। আপনি চিন্তা করুন, একজন এইরকম নেতা সে এই ধরনের বক্তব্য দিচ্ছেন যে শেখ মুজিব শয়তান, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিলেন, এই জন্য শেখ মুজিব শয়তান। যেহেতু তাদের স্বাদের পেয়ারার পাকিস্তানকে ভাঙায় নেতৃত্ব দিয়েছিলেন, সেই জন্যই শেখ মুজিব শয়তান। এবং আরেকটি কথাবার্তা এই ধরনের নেতারা খুব বলছেন, তথাকথিত নেতারা, যে শেখ মুজিব বা বঙ্গবন্ধু নাকি 30,000 কি বলে
রক্ষী বাহিনী 30,000 সাধারণ মানুষ মেরেছে বা রাজনৈতিক নেতা কর্মী মেরেছে। জাসদে কাজ করতেন মাহবুব কামাল ভাই, আমাদের সাংবাদিক নেতা, 1980 পর্যন্ত জাসদে ছিলেন। তিনি একটি বক্তব্যে বলেছেন যে ভাই 7 থেকে 8 জন মারা গেছে, আমি 80 সাল পর্যন্ত ছিলাম, আমার কাছে অন্তত 100 জনের নাম দেন, বেশি দরকার নাই, 30,000 লাগবে না, 100 জন নিহত মানুষের নাম দেন। ভাই বাংলাদেশটা তো ভাই একটা রক্তস্নাত মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ একটা ইতিহাসের মানে ঐতিহ্যের ধারাবাহিকতা। আপনারা বলে বসবেন 30,000 মানুষ মারা গেছে আর আমাদের এটা বিশ্বাস করতে হবে? আমাদেরকে ন্যূনতম লেখাপড়া নাই? আমরা কি ইতিহাস, সমাজবিজ্ঞান, ভূগোল না পড়ে এই জায়গায় এসে বসে আছি? আপনারা কেউ এসে হঠাৎ করে বলবেন যে হাদি হচ্ছে নজরুলকে পুনর্জাগরণ করেছেন। হাদির কি কাজ, কি অভিজ্ঞতা জাসদের ব্যাপারটা আমি আমরা মনে আছে কিনা আমি জানি, চট্টগ্রামের একজন এমপি ছিলেন মাইনুদ্দিন হোসেন বাদল সম্ভবত, তিনিও বলেছেন যে বাংলাদেশের পাড়া দিলে রক্তের গন্ধ বের বা রক্ত ভেসে উঠবে। তিনি একজন বললে তাকে কেন আপনি, আমি যদি এখন বলি যে হ্যাঁ, আমি যদি এখন একটা দাবি করি যে আমি আসার সময় 50 জন নিহত দেখে আসলাম শিল্পকলা একাডেমির সামনে, জানেন এখানে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেল, একটা কবিতা পড়ে ফেললাম আর হয়ে গেল। আপনাকে তো ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট কোথায় পাবেন? পৃথিবীটা তো খুব একটা ভিলেজ, গ্লোবাল ভিলেজ। আপনার এখানে 30,000 লোক মরবে, আপনার পৃথিবীতে আর কোনো দেশ নাই? আপনি না হয় গলা চেপে মরেছেন, 25শে মার্চেতে এই দেশের সরকারই তো আমাদেরকে 71 সালে মেরেছিল, এটা পৃথিবীর মানুষ জানে না? তা আপনার সেই 25শে মার্চের ঘটনা যদি জানে, 14ই ডিসেম্বরের ঘটনা যদি সারা পৃথিবীর মানুষ জানে, সিরাজ শিকদারের ঘটনা যদি জানে, আরো অনেকের নিহতের ঘটনা যদি জানে, এরশাদের সময়ের ঘটনা যদি জানে, তাদের নাম ঠিকানা জানা যায়, ওই 30,000 মানুষ কোথা থেকে আকাশ থেকে তারা জানে না। কাজেই এই সমস্ত গাল গল্প কেন করা হয় জানেন? পেয়ারের পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার জন্য অতৃপ্ত আত্মার ক্রন্দন। ওখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসার জন্য এই সমস্ত তথাকথিত নেতাকর্মীরা যারা কথায় কথায় এই সমস্ত শয়তানের বাপ চাচাকে খুঁজে পায়, তাদেরকে ফিরে তাকাতে হবে। এই দেশটা আসলে এই রূপকথার গল্পের দেশ নয়। বিরুদ্ধে যাবো। সেটা আমার একটা প্রশ্ন, সেটা হলো যদি ওমর হাদি এই বক্তব্যগুলো দিয়ে রাখেন, তার কাছে তাকে এনে যদি প্রশ্ন করা হয়, যেহেতু তিনি বলছেন ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা, মন্ত্রী, এমপি, বিএনপির, আবার যদি বলে জামায়াতের পেয়ে জড়িত, তাকে প্রশ্ন করলে তো উত্তরগুলো পাওয়া যায়। বিএনপি এগুলো কেন করছে না বলে মনে হয় আপনার? এখন কি বলবো না? আচ্ছা, বিএনপি তো আসলে করবে না এরকম তো মনে হচ্ছে না। কারণ ধরুন একজন কথা বললো, সাথে সাথে একটা সরকারি তৎপরতা তো শুরু হয় না। সবকিছুর পরেও তো সরকার একটা ধারাবাহিকতা, আওয়ামী লীগের ধারাবাহিকতাও কিন্তু অনেক কিছু অন্তর্বর্তীকে পালন করতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত অনেক ধরনের ডিসিশন নিয়েছে, যেটা হয়তো এই সরকার পরিবর্তন করবে বা করছে। এখন যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনার এই ধরনের কথাবার্তা বলে বসছেন এবং জামাতের আমিরের পিএস সম্পর্কে অভিযোগ করছেন। এখানে তো জামাতও স্টেটমেন্ট দিবে নিশ্চয়ই, এবং এখন বলবেন না আমার হ্যাক হয়েছে, আমার ফেসবুক হ্যাক হয়েছে। তাদের যে অবস্থা, দিনে একটা কথা বলে, দুপুরবেলা আরেকটা কথা বলে, রাতে একটা কথা বলে। এদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা যেমন, ঠিক কথাবার্তার বিশ্বাসযোগ্যতাও আরো কম। ডাক্তার রাকিব, যদি ওমর হাদির এই বক্তব্য, আমি যেটা বলছিলাম যে হাদি হত্যার বিচার না করলে এরা আপনাকে হত্যা করবে, মানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, হাদি হত্যার বিচার না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রীর, অর্থাৎ সচিবালয়ের ভেতর প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা সম্পন্ন লাল টেলিফোনের তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা দেখলাম। এই সব ঘটনাগুলো আসলে কেন হচ্ছে? যদি হাদি ভাইয়ের এই বক্তব্য যদি ধরি, এটার সাথে এটা কোনো ধরনের সংযুক্ত বা কোনো সম্পৃক্ততা দেখেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, হাদির ভাইয়ের যে বক্তব্যটা, সেটা হচ্ছে ধরেন হাদির ভাই ডেফিনেটলি তার যদি ভাই বলি প্রধানমন্ত্রী কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি, আমি আসতেছি সে নিরাপত্তাহীনতায় আছেন কি। ধরেন হাদির ভাইয়ের যে বক্তব্যটা বা হাদির ভাইয়ের যে মনস্তাত্ত্বিক যে জায়গাটা, সাইকোলজিক্যাল যে জায়গাটা, ডেফিনেটলি সে তার ভাইকে হারিয়েছে, যে একটা প্রচণ্ড ট্রমাটাইজড ব্যক্তি। এখন তাকে আপনি যেখানেই পুরস্কৃত করেন না কেন, তো সে জায়গা থেকে তার ওই অবস্থান থেকে এই কথাগুলো বলাটা, এটা সাইকেট্রি বা সাইকোলজিস্ট আর ভালো ব্যাখ্যা করতে পারবে। তো সে জায়গা থেকে ধরেন এটাকে আমি খুব বেশি সিরিয়াসলি নিতে চাই না। আমার জায়গা থেকে আমি একজন ডক্টর হিসেবে আমি এটা খুব সিরিয়াসলি নিতে চাই না। সেকেন্ড কথা হচ্ছে, ধরেন যেহেতু সে বক্তব্যটা দিয়েছে বা যে অভিযোগটা ক্লেম করেছে, শুধুমাত্র সে উপ হাইকমিশনার বা সহকারী হাইকমিশনার হিসেবেই নয়, সে ভিকটিম পরিবারের সদস্য। তো সেই হিসাবে যেহেতু তার সন্দেহটা রয়েছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকার এই জিনিসটা আলোকপাত করবে। আর মাহবুব ভাই যেটা বলছিলেন যে সরকার তো এমন না যে সরকার এটাকে ডিনাই করেছে, এটা তো প্রসেসে হবে, হ্যাঁ, বা করছে না, ব্যাপারটা তো তা না। তো সরকার এই জিনিসগুলোতে আন্তরিক, যথেষ্ট পরিমাণে আন্তরিক। অন্তত সরকার একটা গুড ইন্টেনশন শো করেছে, শুধু এই ক্ষেত্রে না, রামিসা হত্যাকাণ্ড বা অন্যান্য যে ইস্যুগুলো,
গেল ইস্যুটা। সেকেন্ড ইস্যুটা যে আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রীর এখানে যে তারটি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া বা না পাওয়া, তো এই জায়গাটা একটা সিরিয়াস কনসার্নের বিষয়। আমরা আসলে দেখতেছিলাম যে ধরেন তারেক রহমান যখন উনি প্রধানমন্ত্রী হলেন তখন ওনার সিকিউরিটি অনেক সরাই দিলেন, অনেক কিছু উনি কাটসাট করলেন, এবং গণমানুষের সাথে কথা বলেন এবং প্রোটোকল টোকল ভেঙে টেঙে ভেঙে টেঙে, হ্যাঁ। তো এই জায়গাটা আমি মনে করি যে এটা আসলে এটা উনি জিনিসটা হয়তো খুব মানে গুড ইন্টেনশনে করতেছেন বা গুড উইলে করতেছেন, কিন্তু জিনিসটা এটা মাথা রাখতে হবে। ধরেন উনি কিন্তু প্রাইম মিনিস্টার, তো সুতরাং প্রাইম মিনিস্টারের নিরাপত্তা আর আমার আপনার নিরাপত্তা কিন্তু আকাশ পাতাল পার্থক্য, স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আপনি বাংলাদেশের রাজনীতিতে যেহেতু অ্যাসাসিনেশনের অনেকগুলো ঘটনা আছে, ধরেন শেখ মুজিব হত্যাকাণ্ড থেকে তারপরে জিয়াউর রহমান হত্যাকাণ্ড, তো অনেকগুলো ঘটনা রয়েছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ধরেন ওনার এই বিষয়ে আরও একটু সতর্ক হওয়া উচিত। মানে আমার পার্সোনাল অভিমত সেটাই যে আরও একটু সতর্ক হওয়া উচিত, এবং এটাও মাথা রাখতে হবে ধরেন তারেক রহমান তো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই না? সুতরাং ওনার নিরাপত্তা বলয়, ওনার সিকিউরিটি কনসার্ন সবকিছু আসলে ওই মাপের হওয়া উচিত। তো সুতরাং এই জিনিসটাকে খুব হালকা হবে না, কোনো সুযোগ নাই। আমি জানি না এর পিছনে আশেপাশে কে জড়িত বা কি ইন্টেনশন হয়েছে, ঠিক করতে লাগলো 7 ঘন্টা। হ্যাঁ, তো এই জায়গাটা ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস আপনাকে মাথা রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে ধরেন আমাদের আগের যারা প্রাইম মিনিস্টার হতেন তারা কিন্তু এত রেগুলার ফ্রিকুয়েন্টলি কিন্তু সচিবালয় যেতেন না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আসার পর থেকে খুব ফ্রিকুয়েন্টলি সচিবালয় যাচ্ছেন, এবং সচিবালয় যেটা খুব সিকিউর এরিয়া আমার কাছে মনে হয় না। হয়তো এখানে পাস আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি নিজে অনেকবার সচিবালয় গিয়েছিলাম, আমার কাছে খুব সিকিউর এরিয়া মনে হয় না এটাতে, ভিতরের পরিবেশ জায়গাটা। তো সেই জায়গায় আমি মনে করি ওনার এটা যারা প্রোটোকল টিম, যারা প্রোটোকল বিশেষজ্ঞ, হ্যাঁ, সিকিউরিটি স্পেশালিস্ট যারা, নিশ্চয়ই ওনার এই টিম রয়েছে, তো তারা এটাকে আরও বেশি মানে বিবেচনা নিবে, এবং এটা বিবেচনা নেওয়া উচিত। কারণ উপমহাদেশের রাজনীতি খুবই আসলে ব্রুটাল, এবং এখানে আসলে আপনাদের বেনজির ভুট্টোর ঘটনা যদি দেখেন পাকিস্তানে, তারপরে ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধীর ঘটনা, তো সেই জায়গা থেকে সব কিছু মিলে যে এই ঘটনাগুলো কিন্তু খুব কনসার্নিং বিষয়। এবং আমি মনে করি যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে গুড গ্যাসটা যেটা দেখাচ্ছেন, এটা খুব ভালো, পিপল এটাকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের সিকিউরিটিটাকেও মাথায় রাখা উচিত, সতর্ক হওয়া উচিত, ডেফিনেটলি সতর্ক হওয়া উচিত। কারণ ব্যাপারটা হচ্ছে আপনি এমন কিছু করতে পারেন না যেটা খুব রাষ্ট্রের জন্য খুব বেশি পে করতে হয়, লাক্সারিয়াস করতে গিয়ে আপনি নিজেকে থ্রেট ফিল করান। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে সরকারের আরো বেশি সজাগ থাকা বেশি প্রয়োজন। আরেকটা বিষয় সেটা হলো যে চট্টগ্রামের মেয়র মশক নিধন করবার জন্য একটা প্রশিক্ষণে যেতে চেয়েছিলেন তার 5 জন কর্মকর্তা, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন। সে মন্তব্যটা আসলে প্রকাশ হলো কিভাবে, যেহেতু এটাও তো একটা বিষয়, যদি বলি এটাকে নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আছে, এটা আসলে ওনার হাতের লেখা কিনা, ওনার হাতের লেখা এটা প্রকাশ না, যদিও যদি বলি ওখানকার যুগ্ম সচিব তিনি তো বলেছেন যে এটা ঠিক হয়নি, এটা এরকম গিয়ে অনেকেই পাচার করেছেন, অনেকেই সেই বিষয়টাও তো তিনি ক্লিয়ার করেছেন। কিন্তু বক্তব্যটা হলো ওই জায়গায় তার মন্তব্য, তার সিগনেচার, এগুলো প্রকাশ হয় কিভাবে? ব্যাপারটা হচ্ছে কারণ প্রকাশ তো আমি আপনি যাই করি না, ভিতরের লোক থেকে করছে। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমাদের এই জিনিসটা আসলে সোশ্যাল মিডিয়ার যুগে এই জিনিসটা আমার কাছে খুব চোখে পড়তেছে ইদানিং। ইন্টারিম টাইম আমরা দেখেছিলাম যে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ নথি, গুরুত্বপূর্ণ স্বাক্ষরিত জিনিস, ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রের তো নিজস্ব একটা, রাষ্ট্রের মানে দুইটা যে সিকিউরিটি, একটা হচ্ছে এক্সটার্নাল সিকিউরিটি যেটা জননিরাপত্তা, একটা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি। ধরেন তার যে গোয়েন্দা সংস্থাগুলো, সে এনএসআই, ডিজেএফ, এসবি, এগুলো পালে কেন? সে এগুলো করে রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটিকে করার জন্য। এখন রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি যদি ফাঁকফোকর যদি অপরাধে জেনে যায়, তাহলে কিন্তু রাষ্ট্রের কিন্তু ভালনারেবল হয়ে যায়। আমি মনে করি যে ধরেন রাষ্ট্রের এই জিনিসটা খুব মানে নজরদারি করা উচিত। এটা বিশেষ করে ইন্টারিম টাইম থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে এই প্রবণতাটা ইন্টারিম টাইম থেকে খুব বেশি। মানে ধরেন রাষ্ট্রের খুব একটা গুরুত্বপূর্ণ নথি, মানে আবার উপর লেখাও আছে, কিন্তু আপনি দেখেন উপর লেখাও থাকে যে এটা অত্যন্ত গোপনীয়তার সাথে দেখবেন বা বিশেষ নথি, এই জাতীয় কিছু। তো এই জাতীয় জিনিসগুলো সাধারণ মানুষের কাছে কেন আসে? এবং এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছু কিছু ইউটিউবাররা, কিছু কিছু ফেসবুক ইনফ্লুয়েন্সাররা, তারা খুব নিজেরা ফেসবুক আগে প্রকাশ করে, তারপরে সাংবাদিকরা দেখে, মানে সাংবাদিকরাও জানে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের এই জিনিসগুলো আলোকপাত করা উচিত, কারণ রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি কিন্তু রাষ্ট্রের সিকিউরিটি, এটা কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্বই প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জিনিসগুলো সরকার আলোকপাত করা উচিত, কারণ এগুলাকে খুব ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমি একটু মাহবুব কাছে যেতে চাই। মাহবুব, যদি এই প্রশ্ন বা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজগুলো করছেন, জনমনে বেশ এটা আলোড়িত হচ্ছে, তার এই কাজগুলো যদি বলি সিকিউরিটি কমিয়ে ফেলা, রাস্তায় কেউ মানববন্ধন করলে তার সাথে কথা বলা, তাদের দাবিগুলো শোনা, আবার বাসা থেকে সচিবালয়ে হেঁটে যাওয়া, এই ধরনের অনেকগুলো ঘটনা তিনি করেন। শুধু তাই না, আমি একটু যোগ করে আরো আপনি দেখেন, মানে পত্রিকায় বনপরিবেশে রিপোর্ট করতেছে, উনি রিপোর্টারকে ডেকে আনছেন, যে রিপোর্টারকে ডেকে মিডিয়ার একজনকে উনি ফিল্ম করতেছেন, ঢাকাবাসীতে যখন দেখি তখন বেশ একেবারে প্রতিবন্ধী গাড়ি বানাচ্ছে তাকে ইন্সপায়ার করার জন্য, একটা কলেজ ছাত্র গাড়ি বানাচ্ছে। কাজগুলো আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার নতুন করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজগুলো করে যাচ্ছেন। এগুলো কতটা সতর্ক হওয়া দরকার বলে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, বা আপনি কি মনে, যেহেতু এর মধ্যে যে তার লাল টেলিফোনের তা কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে? প্রধানমন্ত্রীর এই কার্যক্রম এবং সতর্কতা বিষয়ে মন্তব্য করবার আগে আমি
ভাই যেই কথা বললেন তার ব্যাপারে একটু মন্তব্য করতে চাই। তিনি বলছেন যে ট্রমাটাইজ ব্যক্তি যেহেতু হাদি সাহেবের ভাই, সেহেতু তার কথার খুব বেশি গুরুত্ব দেওয়া যাবে না। তাহলে একজন ট্রমাটাইজ ব্যক্তি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব হ্যাঁ, সেটা পালন আমারও করেন প্রশ্ন, কিভাবে? সেই প্রশ্ন আমারও। তাকে তো সেই প্রশ্ন চিকিৎসা আমারও। করাতে হবে। এই ট্রমা সরানোর আগে চিকিৎসা প্রয়োজন, তারপরে রাষ্ট্রীয় দায়িত্ব আপনার দিতে হবে। যিনি ট্রমাটাইজড হয়ে আছেন তিনি কি করে এই দায়িত্ব পালন? অর্থাৎ এখানে ট্রমাটাইজের বিষয় না, ট্রমাটাইজড হলে এত দ্রুত কেউ এই ধরনের দায়িত্ব পালন করে না। আরেকটি বড় প্রশ্ন হচ্ছে যে সরকারের যদি কোনো স্বার্থ সংশ্লিষ্টতা না থাকতো অন্তর্বর্তীকালীন সরকারের, তাহলে তারা বিচারের ব্যবস্থা না করে এইভাবে পুরস্কৃত করলেন কেন? তার মানে আপনি ইন্টারিম সরকারকে দায়ী করছেন? অবশ্যই দায়ী করছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমান সরকারকেও আমি একটু দায়ী করতে চাই যে বর্তমান সরকারের একটা উদাসীনতা রয়েছে, এক ধরনের মানে কৃতজ্ঞতামূলক উদাসীনতা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত প্রসঙ্গে। যেই অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের আয় ব্যয়ের বিষয়গুলো, যে তাদের কার্যক্রমে শ্বেতপত্র প্রকাশের অনেক দাবি উঠেছিল, তারা এই বিষয়ে নির্বিকার। তারা এই বিষয়ে নির্বিকার। যে বিভিন্ন ধরনের যে নিয়োগগুলো হয়েছে তারা এগুলো রিভিউ করার ব্যাপারেও তারা নির্বিকার। এমনকি যিনি প্রধান ইউনূস সাহেব সহ আরও অনেক উপদেষ্টারা, তাদের নানান রকমের দুর্নীতির অভিযোগ আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে পেয়েছি, সেই বিষয়ে তারা কথা বলেন। আরেকটি কথা আমি তুলতে চাই এই প্রসঙ্গে। আচ্ছা, ইনকিলাব মঞ্চ, আমরা তো অনেকেই অনেক ধরনের বিভিন্ন আন্দোলনের সঙ্গে ছাত্র জীবন থেকে জড়িত। আমরা জানি একটা জায়গায় মাইক ভাড়া করতে হয় কি করে, 10 জনকে আনলে কিভাবে চা খাওয়াতে হয়। তারা 1-1.5 বছরের মধ্যে এত বড় উঠলো, এদের ফান্ডিংটা করলো কে? এই ব্যাপারে সরকারের অবশ্যই তদন্ত করা দরকার। কারণ আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ের সঙ্গে এই নতুন দলগুলোর ফান্ডিং বিষয়ে সরকারের অবশ্যই তদন্ত করা দরকার। এবং এর সাথে প্রধানমন্ত্রীর যে সিকিউরিটির বিষয় আমি বলবো যে বাংলাদেশে যেটা ভাই বলেছেন, ইন্দিরা গান্ধী বেনজির ভুট্টোর সাথে আমি রাজীব গান্ধীর কথা যুক্ত করতে চাই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে যুক্ত করতে চাই, সপরিবারে 22 জন 8 বছরের শিশুটি সহ, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটি আমি যুক্ত করতে চাই। কাজেই এই যে একেবারে আপনার প্রতিশোধমূলক যে আচরণ, এখানে নির্মম নিষ্ঠুর আচরণের জায়গায় দাঁড়িয়ে উনি 17 বছর লন্ডনের মতো জায়গায় থেকেছেন, যে উদার রাজনৈতিক আবহাওয়ার মধ্যে তিনি বাস করে, এখানেও যদি তা মনে করেন একেবারেই ভুল বিবেচনা করা হবে। তিনি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ফেস করলেন, এটা একেবারেই দুর্ভাগ্যজনক। কারণ এত কাছে চলে আসছে, এত জটলা, তার যতখানি ব্যক্তিগত না ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে অনেক বেশি। এই ব্যাপারে অবশ্যই কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। ধন্যবাদ। আমি একটা নতুন প্রশ্ন করি। যেহেতু জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, অবশ্যই এটা আমাদের জন্য গৌরবের। যদি বলি 40টা বছর পর 1946 সালে 41তম অধিবেশনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। এরপরে এবার 40 বছর পর আবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যদি আমি এইভাবে বলি, নিশ্চয়ই আপনি বলবেন হয়তো গৌরবের, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন এটা কেউ উপটোকন বা আমেরিকার উপটোকন কে বা আসলে দেখুন, আমাদের এখানে যে বিষয়টি ঘটেছে, আমরা সাদা কালো দুই ভাগে তো সবাই বিভক্ত হয়ে যাই। কেউ খুবই উচ্ছ্বসিত হয়, কেউ খুবই এক ধরনের বিরোধিতায় পৌঁছে। আসলে এটা তো 81তম অধিবেশন, প্রতি বছরই একজন সভাপতি হয়, এবং সেটা এমনভাবে যে এরকম কিছু না যে এটার জন্য একেবারে খুবই বড় কিছু পাওয়া, আবার একেবারেই এটাকে উড়িয়ে দেবার মতো কিছু নয়। বিশ্ব আসরে 99টি ভোট তো বাংলাদেশের পক্ষে এসেছে, 91টি ভোট সাইপ্রাসের পক্ষে গিয়েছে। তো 99টি ভোট তো আর এমনি আসেনি, একটি কূটনৈতিক তৎপরতার বিনিময়ে এসেছে, অত্যন্ত দক্ষতার। কিন্তু এই দক্ষতাটি আমরা আমেরিকান বাণিজ্য চুক্তির সঙ্গে দেখতে চাই। বাংলাদেশের এই কূটনৈতিক তৎপরতা, আমরা বাংলাদেশের এই কূটনৈতিক তৎপরতা ভারত ও চীনের সাথে বিভিন্ন অমীমাংসিত বিষয়ে দেখতে চাই। আমরা এই কূটনৈতিক দক্ষতা, এই যে তিস্তা চুক্তি 30 বছর শেষ হয়ে যাচ্ছে সেখানে দেখতে চাই, আমরা গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে সেখানে দেখতে চাই, আমরা পানির যে বন্টন সেই বিষয়ে আমরা কথা বলতে চাই। আমরা শাহবাগে দাঁড়িয়ে দিল্লি না ঢাকা করেই আসলে কূটনৈতিক সমাধান করতে পারবো না। আমরা টেবিল চেয়ারে বসে ডক্টর খলিলুর রহমানদের মতো বিশেষজ্ঞদের দেশের প্রতি যে একনিষ্ঠতা, সেটার প্রমাণ চাই। আমরা চাই যে বাংলাদেশ যাতে অর্থনৈতিকভাবে আরেকটা দেশের সাথে সমমর্যাদায় চুক্তিবদ্ধ হয়। আমরা কিছু করব সেটা আরেক দেশের অনুমতি নিয়ে এটা আমাদেরকে মাথা নিচু করে দেয়, এবং আমাদের সমুদ্র বন্দর আমাদের বিভিন্ন জায়গায় ইজারা দিয়ে দেব, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যেতে হলে ট্রাভেল পাস লাগবে, এই সমস্ত অভিজ্ঞতা আমাদের ছিল না। আমাদের
আমাদের পাকিস্তান পর্বে আমাদের ট্রাভেল পাস নিয়ে আমরা ছিলাম, আমাদের এখানকার পয়সা দিয়ে ওদের পশ্চিম পাকিস্তানে 4টি রাজধানী তৈরি হয়েছিল। এই ঘটনার চিত্রায়ন তো আমরা দেখতে চাই না। আমি একটু ডক্টর রাকিবের কাছে যেতে চাই। ডক্টর রাকিব, যদি ভাবে ওনার অনেকগুলো কথা বলেছেন, যে উনি একজন, যদি বলি বেশ কূটনৈতিক দক্ষতা, কূটনৈতিক ওনার দক্ষতার কারণে তিনি আজকে জাতিসংঘ অধিবেশনের সাধারণ পরিষদের অধিবেশনে 81 অধিবেশনের সভাপতি হয়েছেন। তো উনি বলছেন যে আসলে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে বিভিন্ন চুক্তিতেও তার এই কূটনৈতিক দক্ষতা তিনি দেখতে চান। যদিও বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেছেন করা হয়েছে, বিএনপি জামাতের কথাও তিনি বলেছেন যে এই চুক্তিটা করবার সময় তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বিষয়ে কোনো ধরনের পরিষ্কার কোনো ধারণাও আসে নাই। আপনি কি মনে করেন তার এই কূটনৈতিক দক্ষতা, যদি বলে তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তির শেষ প্রায়, এবং সেই সাথে অন্যান্য যে প্রকল্প চীন ভারতের সাথে চুক্তিগুলো, তিনি সেই দক্ষতা দেখাতে পারবেন কিনা তিনি বলছেন? আপনাকে আবার ধন্যবাদ। দক্ষতা দেখাতে পারবেন কিনা সেটা তো আসলে সময় সাপেক্ষে প্রশ্ন, এটা তখন আমার উত্তর দিলে হাইপোথেটিক্যাল উত্তর দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন জনাব খলিলুর রহমান, বাণিজ্য আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে তো তেমন দক্ষতা পাওয়া যায়নি। আসতেছে আমি, সেটা হচ্ছে ধরেন বাণিজ্য চুক্তি ব্যাপারটা হচ্ছে যখন শুল্কটা আরোপ করা হয় বাংলাদেশের প্রতি, ফার্স্টে ছিল 37%, পরে তখন তারা কমিয়ে 35% করলো, তারপরে 20% করলো, ওখান থেকে কমিয়ে 19% করলো, তারপরে বলা হচ্ছে যে এটা আরো কমানো হবে। তো এটা আসলে খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছিল ইন্টারিম টাইমে, ইভেন তারপরও কিন্তু ওনাকে এটা নিয়ে কথা শুনতে হচ্ছে। তো ডক্টর খলিলুর রহমানের প্রোফাইল নিয়ে আসলে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ব্যাপারটা হচ্ছে, ধরেন এখন উনি যেহেতু জাতিসংঘ 81তম অধিবেশনের সভাপতি হয়েছেন, উনি এখানকার যারা পররাষ্ট্রমন্ত্রী আসবে, যারা বিভিন্ন দেশের প্রতিনিধি আসবে, তাদেরকে সভাপতি করবেন। তো সেখানে এখন ওনার দায়িত্বটা কিন্তু ডাবল, এক হচ্ছে উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আবার ওই দায়িত্ব ওনাকে পালন করতে হবে। আর এর বাইরে বাংলাদেশ কিন্তু আসলে ধরেন এই মুহূর্তে বাংলাদেশের ডিপ্লোমেসির অনেকগুলা ক্রুশাল টাইম পার করছে এবং অনেকগুলো মধ্যবর্তী টাইম পার করছে। উনি যেটা বললেন আমিও একমত, গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, অলরেডি বাংলাদেশ পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছে এই সরকার। তারপর আপনি দেখেন সরকার কিন্তু বর্ডার কিলিং নিয়ে কিন্তু খুবই সিরিয়াস, বর্ডার কিলিং এবং পুশব্যাক নিয়ে আপনি যদি খেয়াল করে থাকেন, গত 2-3 দিন আগের ঘটনা, যশোর বেনাপোলে 116 জনকে 120 জনকে মানে বাংলাদেশে পুশব্যাক করার জন্য সারা রাত বিএসএফ ছিল এখানে, পারেনি, বিজিবি সতর্ক ছিল এবং পতাকা বৈঠক করেছে। তো এই জায়গাগুলোতে সরকার কিন্তু আসলে খুব মানে বোল্ড মুভ দেখাচ্ছে এখন পর্যন্ত সোফার। এবং তারপর আপনি যদি দেখেন আমাদের ওই ছিটমহলও কিন্তু লালমনিরহাট ওই অঞ্চলটাতে কিন্তু সরকার সেই গ্যাসটা দেখাচ্ছে। এবং এর বাইরেও আপনি দেখেন বাংলাদেশ কিন্তু যেটা আমরা আগে দেখতাম যে একটা দেশের লেন্সে বাংলাদেশকে দেখা হতো এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিও অন্যকে ঠিক করে দিত। তো সেই জায়গা থেকে এই সরকারের এখনকার এই 3 মাস 3.5 মাস বয়সী সরকারের অন্তত সরকার এটা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা যদি আপনি উদাহরণ দেখেন, সরকার আমরা কিন্তু খলিলুর রহমানের কিন্তু আরেকটা বড় বিগ সাকসেস ছিল, কিছুদিন আগে আমরা কিন্তু প্রথম সাউথ এশিয়ান দেশ হিসেবে পিসিএ চুক্তি করলাম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। তারপরে হচ্ছে আমাদের এবং ওনার যে বোর্ড, সেটা শুধুমাত্র যে আমেরিকান চুক্তি করার ফলে যে বোর্ডগুলো পেয়েছে ব্যাপারটা আসলে তাও না। কারণ এখানে আমি যতটুকু জানি, যেহেতু আমি এটার সাথে ইনভলভ ছিলাম, আমি যতটুকু জানি ওনার বেশিরভাগ 99 বোর্ডটা পেয়েছে ওআইসির কান্ট্রিগুলো থেকে এবং আফ্রিকান কান্ট্রিগুলো থেকে, যার কারণে আমরা মানে বোর্ডের তারতম্য এগিয়ে গিয়েছিলাম আর কি। তো এর বাইরে ধরেন এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জিং টাইম, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সফর সম্ভবত পত্রিকার নিউজ মালয়েশিয়াতে যাচ্ছেন, তারপরে হয়তো ওনার চীন বা ভারত 2 জায়গায় যাওয়া হবে। তো সেই জায়গা থেকে আমাদের অনেক অমীমাংসিত ইস্যু রয়েছে। এবং এখন যেহেতু আসলে পশ্চিমবঙ্গে, তারপরে আমাদের ত্রিপুরা এবং একই সাথে যে আসামে অল বর্ডার লক বিজেপি সরকার, তো সেক্ষেত্রে বিজেপির সাথে নতুন পররাষ্ট্রনীতি কী হবে বা ইন্ডিয়ার সাথে প্রতিবেশী সম্পর্ক কীরকম হবে। একই বাইরে আমাদের চীন, যেহেতু আমাদের এখানে অর্থায়ন করে বড় বড় মেগা প্রজেক্টে, চীনের সাথে সাথে দক্ষিণ কোরিয়া, জাপান, জাইকা, এডিবি। তো সুতরাং আমাদের এখানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, অনেকগুলো সম্ভাবনা রয়েছে। তাই মনে করি যে সরকার সে দক্ষতাটা খলিলুর রহমান শুধুমাত্র তার নিজে ব্যক্তিগত প্রোফাইল বাড়ি করার জন্য না, রাষ্ট্রের প্রোফাইল বাড়ি করার জন্য, কারণ উনি তো আসলে বিএনপি কেউ না, তো ওনাকে রাষ্ট্রের প্রয়োজনীয় আসলে সরকার ইউজ করছে, আমি ইউজ করবো এই অর্থটা ইউজ করলাম। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার যেহেতু ওনার সেই মেধাটাকে আসলে মেরিটোক্রেসিটাকে প্রায়োরিটি দিয়েছে, আমি মনে করি যে উনি বাংলাদেশকে ওন করবেন, যেহেতু উনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না, কিন্তু তারপরেও আমি মনে করি যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কাজে এগিয়ে যাবো। আরেকটা যে ছোট করে শেষ করি, ধরেন পৃথিবীর এখন যে পোলারাইজেশনের যুগে, সেই যুগে থেকে ধরেন আমি আপনি চাইলেও সব কিছু এড়িয়ে যাব, ইগনোর করা পসিবল না। তো আমেরিকার সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে, সেটা থেকে কতটুকু বেনিফিশিয়ারি মানে বাংলাদেশ করতে পারে, বেনিফিশিয়ারি করতে পারে। এবং যেহেতু আমেরিকার আদালতেও আসলে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং সামনে হয়তো ডেমোক্রেটের ক্ষমতা আসলে এই চুক্তি হয়তো থাকবে না, উইডন্য। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ধরেন আমাদের পিক অফ দ্য মোমেন্টে যে যা হওয়া উচিত, পানি চুক্তির ক্ষেত্রে শুরু করে সবকিছু ক্ষেত্রেই আমি মনে করি সরকার মানে পিপল ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই নীতিটা সমতার ভিত্তিতে কাজ করবে। একটা প্রশ্ন সেটা হচ্ছে
শেখ হাসিনার কে ফেরার নিয়ে বিষয়ে, যেটা হচ্ছে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী টেলিফোনে হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। সম্প্রতি পূর্ণিয়ার একটা ইউটিউব চ্যানেল আছে, ভিউ ইউটিউব চ্যানেল, গৌতম লাহিড়ী সেখানে বলেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য শেখ হাসিনা দেশে ফিরতে চান, তবে শর্ত হলো সেই বিচার নতুন করে শুরু করতে হবে। এটা গৌতম লাহিড়ীর বক্তব্য পূর্ণিয়ার। আপনি কি আমার কোনো মন্তব্য নিতে চান এই বিষয়ে? অবশ্যই মন্তব্য নিতে চাইবো। সেখানে আমার প্রশ্নটা হলো নতুন করে শেখ হাসিনার বিচার করা আবার নতুন করে সম্ভব হবে কিনা, সেই বিষয়টা একটু জানতে। আচ্ছা, আমি একটু পার্সোনালি একটু আপনাকে জানাই। সেটা হচ্ছে কি, গৌতম লাহিড়ী যে ভদ্রলোক সাংবাদিক, এবং এই গৌতম লাহিড়ী শেখ হাসিনা এখন যেখানে আছেন তিনি পার্সোনালি তার সাথে দেখা করেন, এবং শেখ হাসিনা যতগুলো ইন্টারভিউ দিয়েছেন প্রত্যেকটা ইন্টারভিউ দিয়েছেন তিনি মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শেখ হাসিনা 2 বছর প্রায় হতে চললো, উনি এখন পর্যন্ত ক্যামেরা ফেসে আসেননি। 2টি কারণ। একটি কারণ হচ্ছে ইন্ডিয়ার একটা নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এটা আহামরি বড় নিষেধাজ্ঞা না। সেকেন্ড কারণ হচ্ছে কি, শেখ হাসিনা মানে স্বাভাবিক বায়োলজিক্যাল এজ ওনার এটির আশেপাশে ক্ষমতাই নাই, যে বিধ্বস্ত চেহারা সেটা জনগণের সামনে দেখাতে চান না, আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে। ঘটনাচক্র আপনাকে আরেকটা বললি, সেটা হচ্ছে কি, আমি গত রোজার ঈদে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, সেখানে গৌতম লাহিড়ী আমার সাথে দেখা করতে চাইছিলেন বা আমাদের সাথে দেখা করতে ছিলেন, আমরা দেখা করিনি। তো গৌতম লাহিড়ী কেন দেখা করেননি? দেখা করি না আমরা, কারণ এই ভদ্রলোকের সাথে দেখা করা আমরা খুব বেশি মানে পটেনশিয়ালি কিছু মনে করি না। কারণ কি মনে করছে শেখ হাসিনার পক্ষের সাংবাদিক? এক্স্যাক্টলি তাই। এবং শেখ হাসিনার সাথে দেখা করে, শেখ হাসিনার ওখানকার আপনার দিল্লিতে যতগুলো প্রেস কনফারেন্স সব প্রত্যেকটা অর্গানাইজার উনি ছিলেন, এবং উনি শেখ হাসিনাকে পার্সোনালি, আমি বললাম তো, শেখ হাসিনার প্রত্যেকটা ইন্টারভিউ দিয়েছেন হোয়াটসঅ্যাপ এবং মেইলের মাধ্যমে, কিন্তু ওনার সাথে পার্সোনালি ওখানে দেখা করেছেন, এবং ওনার এই অ্যাক্সেসটা রয়েছে। উনি এখানে জনমত গঠন করেন। আওয়ামী লীগের কোনো নেতারা শেখ হাসিনার সাথে দেখা করতে পারে না, ওনাদের মেসেজটা উনি আদান প্রদান করেন। আর শেখ হাসিনার বিষয়ে উনি যেটা বলেছেন, বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। আওয়ামী লীগের যেহেতু একটা ভোট সমর্থন ছিল, কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি বাংলাদেশের শেখ হাসিনার রাজনীতি শেষ। শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরতে পারবে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে বলছি। এবং আরেকটু উদাহরণ আপনাকে দেই, শেখ হাসিনা আপনি যে বলছেন নতুন করে বিচার শুরু করার যে প্রক্রিয়াটা, শেখ হাসিনা যে 1400 হত্যাকাণ্ডের জাতিসংঘ রিপোর্ট সেটাকে রিভিউ করার জন্য বা করা বলছে এটার কোনো সুযোগ নেই, এটা অলরেডি তাদের কাছে প্রমাণিত। সুতরাং শেখ হাসিনার রাজনীতি ফিরবে এটা ইন্ডিয়া বিশ্বাস করে না। এটা ইন্ডিয়া বিশ্বাস করে না। আপনি এভিডেন্স চাইলে এভিডেন্স দিতে পারি। যাই হোক, আমি এই বিষয়ে কমেন্ট করতে চাই না। মাহবুব আজিজের কাছে একটু যেতে চাই। মাহবুব আজিজ, যদি স্পেশাল ব্যবস্থা বা বিচার ব্যবস্থা যদি করা না হয়, তাহলে শেখ হাসিনার ফেরা কি অনিশ্চিত হয়ে গেল? জি, এই প্রসঙ্গে বলবার আগে ভাইয়ের দুটো প্রসঙ্গে একটু মন্তব্য করে নেই। উনি বললেন যে ডক্টর খলিলের প্রোফাইল নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, ডক্টর ইউনূসের প্রোফাইল নিয়েও প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, এবং তার যে উপদেষ্টা পরিষদে সবার প্রোফাইল ছিল এই যুক্তরাষ্ট্র প্রবাসী প্রোফাইল। কাজেই যুক্তরাষ্ট্র প্রবাসীদের আমরা শঙ্কার চোখে দেখি, এবং সেই জায়গায় উনাকেই বড় ডক্টর খলিলুর রহমানকে শঙ্কার চোখে অবশ্যই। কারণ বিএনপির তো এত বড় একটা রাজনৈতিক দল, 50-60 বছরের অভিজ্ঞ একটা দলে একটা লোক পাওয়া গেল না পররাষ্ট্রমন্ত্রী বানানোর, খলিলকেই বানাতে হলো, খলিল সাহেবকেই। কাজে এইখানে তো নিশ্চয়ই খুব সরল সোজা হিসাব নেই, আরও অনেক কিছু আছে। সেই জিনিসগুলো অবশ্যই ইতিবাচক, আমরা এটাই মনে করি, এবং সেটা তাকে প্রমাণ করতে হবে। যদিও তিনি কয়েকটি ভুল করেছেন। 1 নম্বর ভুল হচ্ছে উনি বারবার বলছেন বিএনপি জামাতের সাথে আলোচনা করেছেন। বাংলাদেশে আর রাজনৈতিক দল নাই। একটা যুদ্ধাপরাধী দলের সাথে আপনি আলোচনা করে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে, আপনি বামপন্থী দলগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আলোচনা করছেন না কেন? বামপন্থী দলগুলোর ভোট কম বলে আপনি ভোট আগেই ঠিক করে দিবেন কার কত? তার মানে আপনারা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত। এই প্রশ্ন যদি আমরা করি, কাজেই এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এত সরলভাবে দেখবার সুযোগ নেই। আপনি যদি এভাবে বিভাজিত করে দেন যে এই দুটো দল কথা বলেছে আমরা, আপনি আগেই ঠিক করে ফেলছেন কারা বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে, এটা তো হয় না। আপনাদের উন্মুক্ত একটা পরিস্থিতি রাখতে পারতেন। আপনি 12 তারিখে নির্বাচন হচ্ছে, 9 তারিখে আপনাদের এত তড়িঘড়ি করে আপনারা চুক্তি করতে হলো। সেই চুক্তির পয়েন্টগুলো আপনারা পড়ে দেখুন, যারা এই ব্যাপার বিশেষজ্ঞ, ডক্টর মুস্তাফিজুর রহমান সিপিডির যিনি আছেন ফেলো, তার বক্তব্য পড়ে দেখুন সেখানে কি পরিস্থিতিটা। এটা নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছে আপনাদের, আমি আর ওই জায়গায় যেতে চাই না। কাজেই এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে আগামীতে নির্বাচিত সরকারকেও সরাসরি আলোচনা করতে হবে। সংসদ তো ভাই শুধুমাত্র জুলাই সংস্কার নিয়ে আলোচনার সংসদ নয়, এখানে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনার বিষয়। আপনার এই সরকার চলছে, এই সংসদ চলছে আমাদের টাকায়। আপনি 17% বাড়াচ্ছেন বিদ্যুতের বিলে, কার টাকা থেকে যাবে ভাই? এই আমার আপনার কষ্টার্জিত টাকাই তো সেখানে যাবে। আপনারা বসে বসে সেখানে জুলাই সংস্কার করে আবার আপার হাউস বানাবেন, সেখানে আরও 100 এমপি বানাবেন, আপনারা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, সেই টাকা আমরা দেব। এবং আমরা দেব, আমাদের চাকরি নাই, আমাদের গণতন্ত্র নাই, আমাদের খাবার নাই। এই যে জিনিসগুলো কোথায় বলবো? আমরা এখানেই বলবো, আমরা বিভিন্ন জায়গায় বলতেই থাকবো, এবং আমাদের পক্ষে আপনাদের সংসদে বলতে হবে। আপনারা যে এইভাবে টাকাগুলো বাড়াচ্ছেন, আপনারা যে এই যে ভাই বললেন মশক নিধন নিয়ে এই কথা বেরিয়ে গেছে, আপনি
ফ্যামিলি কার্ড এবং এই কৃষক কার্ডের প্রচারণার নামে আমরা শুনতে পাচ্ছি কোটি কোটি টাকার বিলবোর্ড বানানো হচ্ছে। না না, এটা বাতিল করা হয়েছে, এটা ঠিক আছে, বাতিল করা হচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়া হবে কেন? সেটা নেওয়া হয়নি, প্রস্তাব দিছিল। প্রস্তাব আসবে কেন? কারণ আপনি কতখানি বাতিল কতখানি প্রস্তাব আমরা জানি না, হয়তো এটা সামনে এসেছে থেকে বাতিল হয়েছে। ভাই, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা দেখেছি কথায় কথায় প্রচারণা, আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে কিভাবে কি হয়, আমরা তো দেখতে চাই। এই জন্যই তো গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য, জবাবদিহিতাপূর্ণ একটি শাসনের জন্য। সেই শাসনে মানুষের কথা, মানুষের অধিকার থাকবে। আপনি এই সরকারের বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন, আমার কাছে তারিখটা আছে, আমি দিতে পারবো, যে 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। আপনি কয় মাসের মধ্যে কি করলেন? এবং আপনি তেলের দাম 2 বার বাড়লেন। তো ভাই, আপনাদের কাছে মনে হতে পারে 5 টাকা কিছু না, কিন্তু এই 5 টাকা কোথায় গিয়ে আপনার প্রভাব রাখছে? কাজেই এই পুরো মানুষের জীবনটা যখন আপনার পিছনে পিছনে যেতে যেতে পিঠে লাগবে, আপনার ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড তো সব মানুষের জন্য আসছে না। তাহলে সব মানুষের, আপনি এই টাকা নিয়ে শুধু সরকারি কর্মচারীদের যদি আপনি পে কমিশনে ফেলেন, সরকারি কর্মচারী আপনার কয় পার্সেন্ট এই দেশে? তাদের বেতন যদি আপনি এখন ডাবল করে দেন, আপনার বেসরকারি এবং যারা নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক মানুষ, এই কোটি কোটি মানুষের মধ্যে আপনি আরো শ্রেণী বৈষম্য বাড়িয়ে তুলবেন। এই বৈষম্যপূর্ণ সমাজ তৈরির আগে আপনার একবার ভাবা দরকার না? অন্তর্বর্তীকালীন সরকার যে নতুন পে স্কেলের ঘোষণা দিয়েছিল, এটা তো তাদের এক ধরনের পুরস্কার ছিল, যে ভাই আমরা চলে যাব, তোমাদেরকে একটা ঘুষ টাইপের দিয়ে যাচ্ছি, আমাদেরকে আটকায় না, একটা সেভ এক্সিট দিয়ে দাও। এই সরকারের তো সেভ এক্সিটের দরকার নাই। এই সরকার তো ভোট নিয়ে এসেছে, 2/3 ভোট, এবং সকল মানুষের সরকার। সরকার কোনো দলের হয় না, কিন্তু সরকার শুধু বিএনপির নয়, সরকার আমার, আপনার, ওনার সকলের সরকার। এবং রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে একটি পার্থক্যও থাকা দরকার। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর যেই কার্যক্রম দেখছি, তাতে কিন্তু তিনি মোটামুটি একটা পার্থক্য রেখেই এগোচ্ছেন। এখন আর সবাই যদি সেটা রাখে তাহলেই তো সুবিধা হয়। এর মধ্যে কিন্তু পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী পদত্যাগ করে ফেলেছে, সে বিষয়টা আছে আমার কাছে আলোচনা ছিল, কিন্তু আমি সময় একেবারে নেই। কিন্তু আপনি উনি যেটা বলছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, না ফেরার, আমরা তো ভাই কারণে আমরা আইন আদালতের প্রতি আমরা আমাদের আস্থা রাখতে চাই। যাই করুক, দেশের মানুষ দেশে ফিরবে, সবাই ফিরবে। সেটা তসলিমা নাসরিন হোক, দাউদ হায়দার তো মরেই গেছেন, এবং সবাই বিচার পাবেন। সেটা ব্লগার যেই 13 জন মুক্ত মতের জন্য পাবেন, আবার আবরারও পাবেন, আবার শেখ হাসিনাও ন্যায়সঙ্গত বিচারের, অবশ্যই তার বিচার পাওয়ার অধিকার আছে। ফিরতে পারেন, সেটার জন্য শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠতে হয়েছে। আপনার শেখ হাসিনার শাসন তো ভাই আপনারা আদর্শ শাসন নয়, সেই জন্যই তো মানুষ রাস্তায় নেমেছে। আপনার কাউকে নিজের দেশের মাটি থেকে ফিরিয়ে বঞ্চিত করবার অধিকার কারো থাকতে পারে না। এবং শেখ হাসিনা সেই রকম করেছেন দেখে গুম খুম তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা তাকেই প্রমাণ করতে হবে যে ভাই আমি করি নাই, অমুক করেছে। আপনি তো এটা গলাবাজি করলে তো হবে না। কিন্তু স্পেশাল বিচার করার ব্যবস্থা তিনি বলেছেন, সেটা তার দাবি, সেটা যদি সম্ভব কিনা, সেটা যদি কেন সম্ভব না? সরকার যদি মনে করে, তার অন্তর্বর্তীকালীন সরকার তো তড়িঘড়ি করে অনেক কিছুই করেছে। যুদ্ধাপরাধী বিচারের মধ্যে এই বিচার কি করে একসাথে হয় ভাই? তারা কি পাকিস্তানি হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিল নাকি? আপনি তো 2টা বিচারকে হালকা করে দিলেন। আপনি শেখ হাসিনার বিচারের জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল করা দরকার ছিল, এবং সেইটা তারা যেভাবে করে ওপেন ট্রাইব্যুনাল করে, একজন ট্রাইব্যুনালের বিচার আইনজীবী রাখা হয়েছে, সে শেখ হাসিনার পক্ষে কথা বলতে বলতে হাসি ঠাট্টা করছিলেন, মনে আছে আপনার? এই জিনিসগুলো বিচার ব্যবস্থাকে দুর্বল করে। ধন্যবাদ, অসংখ্য গণতান্ত্রিক সরকার নিশ্চয়ই করবেন না। আমাকে সময় দিবেন না, বেশি না, 1 মিনিট, আমার কাছে সময় একদম নেই। আচ্ছা, কি বলবো বলেন? যে এই বিষয়টাই আপনার কাছে এভিডেন্সের কথা বলছেন, শেখ হাসিনা যে ফিরতে পারবে না, এখন এই যথেষ্ট এভিডেন্স আছে। ব্যাপারটা হচ্ছে, ধরেন শেখ হাসিনা, এটাকে কিন্তু যুদ্ধাপরাধী করা হচ্ছে, এটা হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী। ব্যাপারটা হচ্ছে, ধরেন শেখ হাসিনার যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, 1400 যে রিপোর্ট, জাতিসংঘের যে রিপোর্ট, সেটাকে করা হচ্ছে। আর শেখ হাসিনার বিচার ব্যাপারে আমি কিন্তু বলিনি শেখ হাসিনা ফেরত দরকার নেই। আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গা বলছে শেখ হাসিনা কোনো আসবে না, সেটা বলছে, আসার সুযোগ নাই, কারণ সে আসতে চাইবে না, সে বিচার ফেস করবে না, সেগুলোই বলবে, হানতান করে পার করবে। আরেকটা জিনিস আমি বলি, ধরুন এই সরকার অন্তত একটা মার্ক স্ট্যান্ড ঠিক করছে। আপনি দেখবেন গতকালই কিন্তু সেলিনা হায়াত তাইবি জামিন পেয়েছেন, এবং জামিন পেয়ে কিন্তু উনি সরকারকেও ধন্যবাদ দিয়েছেন, এবং এটাও বলেছেন যে বাকিরা যারা অ্যারেস্ট রয়েছেন তাদের প্রতি এই সরকার সদয় হবেন। শুধু তাই না, যেসব সাংবাদিকরা বন্দী রয়েছেন, তারা সাংবাদিক না, তারা তারেক রহমানের সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তিনিও বলেছেন যে সবাই ইনসাফের ভিত্তিতে যাবে, এবং আমরা চাই এই সরকার সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্রটাই গড়ে তুলুক।